প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায়ের ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এর সৃজনশীল সমস্যার সমাধান। তোমরা প্রথমেই হোয়াইট বোর্ডে উদ্দীপকটি দেখে নাও। দেখো, আমাদের উদ্দীপক আছে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রয় ও নিটলাভের তথ্য নিম্নরূপ, যেখানে 2018 সালের মোট ব্যয় দেওয়া আছে 4 লক্ষ টাকা, নিটলাভ দেওয়া আছে 50,000 টাকা। 2019 সালে মোট ব্যয় দেওয়া আছে 6 লক্ষ টাকা, নিটলাভ দেওয়া আছে 1 লক্ষ টাকা। আমাদের করণীয় ক্ষেত্রে বলেছে কোয়া পিভি অনুপাত, খ সমুচ্ছেদ বিন্দু, গোয়া 1,20,000 টাকা আয় করতে চাইলে কত একক বিক্রয় করতে হবে। তোমরা এখানে একটি কথা মনে রাখবে, যখন একটি উদ্দীপকে তুলনামূলক দুটি হিসাব বছরের তথ্য দেওয়া থাকে, তখন দুটি হিসাব বছরের পার্থক্য থেকে মুনাফার পার্থক্য এবং বিক্রয় মূল্যের পার্থক্যের সাহায্যে পিভি অনুপাত নির্ণয় করা যেতে পারে। আমি আবার কথাটা রিপিট করছি। আমরা যদি কখনো দেখি একটি উদ্দীপকে তুলনামূলক দুটি আর্থিক বছরের তথ্য দেওয়া আছে, তখন আমাদের পিভি অনুপাত হবে বিক্রয় মূল্যের পার্থক্য এবং মুনাফার পার্থক্য। তোমরা লক্ষ্য করেছো, এখানে আমাদের কাছে কত চেয়েছে? পিভি অনুপাত। তাহলে আমরা নিটলাভের পার্থক্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য থেকে পিভি অনুপাত নির্ণয় করতে পারব। তোমরা উদ্দীপকটা এর ভিতর তুলে নিয়েছো। যারা তুলতে পারোনি তারা একটু ছোট্ট উদ্দীপক দ্রুত গতিতে তুলে নেবে। আমরা উদ্দীপকের থেকেই সমাধানের দিকে এগোবো। কেমনভাবে এগোচ্ছি দেখো, আমি নিটলাভটাকে একটু বাম পাশে নিয়ে আসছি। এখানে এসে আমি লিখে দিচ্ছি নিটলাভ 50,000, 1 লাখ। এখানে আমি অতিরিক্ত এখন সমাধানের জন্য লিখছি, এটা উদ্দীপক না, বিক্রয় মূল্য। কারণ আমরা জানি মোট ব্যয়ের সঙ্গে নিটলাভ যোগ করলে আর মুনাফা যোগ করলে আমরা বিক্রয় মূল্য পাই। এই অর্থে 2018 সালে আমাদের বিক্রয় মূল্য হতে পারে 4 লক্ষ যোগ 50,000, 4,50,000। অনুরূপভাবে 2007 সালে হবে 6 লক্ষ যোগ 1 লক্ষ টাকা, 7 লক্ষ। তাহলে দেখো, আমরা যদি এখন পার্থক্য নির্ণয় করতে চাই, তাহলে নিটলাভের পার্থক্য হচ্ছে আমাদের 50,000, বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 7 থেকে 4 চলে গেল 3, অর্থাৎ 2,50,000। এই আমরা পার্থক্য পেলাম। আমরা সমাধানের জন্য পিভি অনুপাত সমান সমান কি বলেছি? মুনাফার পার্থক্য ভাগ বিক্রয় মূল্যের পার্থক্য গুণ 100 সমান সমান 50,000
ভাগ 2,50,000 গুণ 100, 20%। তাহলে আমরা দেখলাম আমাদের পিভি অনুপাত হবে 20%। সেক্ষেত্রে আমরা মুনাফার পার্থক্য 18 থেকে 19কে বিয়োগ করে 50,000 করলাম, আর বিক্রয় মূল্য 7 লক্ষ থেকে 4,50,000 বিয়োগ করে 2,50,000 করলাম। তোমরা কেউ কেউ অভিযোগ করতে পারো যে স্যার ছোটটি থেকে বড়টি কিভাবে বিয়োগ হলো। সেক্ষেত্রে তোমরা পরিবর্তন করে লিখতে পারো, অসুবিধা নেই। এখানে লেখো 50,000, এখানে লেখো 4,50,000, আর সালটা একটু চেঞ্জ করে দিয়ে এখানে 2018 আনো, কারণ বড় সালের থেকেই তো ছোট সাল বিয়োগ করতে হয়। আর এক্ষেত্রে উপরের লাইনটা মুছে দাও, এভাবেও নিয়ে নিতে পারো। আর আমরা যেহেতু হিসাব বিজ্ঞানের ছাত্র, এটুকু তারতম্য বা পার্থক্য আমাদের জন্য কোনো সমস্যাই না। এখানে 4 লক্ষ লিখে দাও, তাহলে মুনাফার পার্থক্য ভাগ বিক্রয় মূল্যের পার্থক্য গুণ 100 সমান সমান আমাদের উত্তরটা বেরিয়ে গেল। আমাদের খদাগে করণীয় হিসাবে তারা চাইল সমচ্ছেদ বিক্রয়। প্রশ্ন হচ্ছে সমচ্ছেদ বিক্রয়ের সূত্রে আছে স্থির ব্যয় ভাগ অনুদান প্রান্ত, তাহলে চলমান উদ্দীপকে স্থির ব্যয় দেওয়া নাই। এক্ষেত্রে আমরা কি করব, স্থির ব্যয়টা বের করে নেব। আমরা জানি মোট ব্যয় বা মোট ব্যয় হার থেকে পিভি অনুপাত বাদ দিলে পরিবর্তনশীল ব্যয় অংশ পাওয়া যায়। এটা আমরা কিভাবে বের করে নিতে পারি, সমচ্ছেদ বিক্রয় বের করার আগে আমাদের কিছু হিসাব নিকাশ অথবা যেটাকে আমরা বলি টিকা, এটা প্রস্তুত করে নিতে হবে। তারপর প্রস্তুত করে নেওয়ার আগেই জেনে ফেললাম যে মোট ব্যয় স্তর থেকে পিভি হার বাদ দিলে পরিবর্তনশীল ব্যয় স্তর বা পরিবর্তনশীল ব্যয় ভাগ কি থাকে। আমরা এটা একটু বের করে নেব, দেখো কিভাবে বের করি। 2018 তথ্য থেকে আমরা এটা বের করতে পারবো। আমি এটা এখানে একটু রেখে দিচ্ছি, আর তোমরা লিখে নিচ্ছ। পরিবর্তনশীল ব্যয় সমান সমান 100% বিয়োগ 20% সমান সমান 80%। অর্থাৎ এই উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিবর্তনশীল ব্যয় হারের অংশ আছে 80%, যেটা তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ। পরিবর্তনশীল ব্যয় হারের অংশ 80%। এই পরিবর্তনশীল ব্যয় হারটা কার উপর হবে, বিক্রয় মূল্যের উপর। যেখানে আমাদের মোট ব্যয় ছিল 4 লক্ষ টাকা, মুনাফা ছিল 50,000 টাকা, বিক্রয় মূল্য ছিল 4,50,000। তো এই হারটা যদি হয়, আমরা এখন লিখতেছি, তাহলে আমরা লিখতে আছি কি, তাহলে স্থির ব্যয় সমান সমান মোট
পরিবর্তনশীল ব্যয়। আমাদের এখানে মোট ব্যয় আছে 4 লক্ষ। পরিবর্তনশীল ব্যয় বিক্রয় মূল্যের উপর ধরতে হবে। 4,50,000 গুণ 80% সমান সমান 4,50,000-এর 80% করলে টাকা হবে 3,60,000 মাত্র। টাকা সমান সমান 40,000 টাকা। অতএব স্থির ব্যয় সমান সমান 40,000 টাকা। এখন আমরা এই মানটা যদি সূত্রে প্রয়োগ করি তাহলে আমাদের উত্তরটি বের হয়ে যাবে। আমরা সূত্র কি বলেছিলাম? সমচ্ছেদ একক না, সমচ্ছেদ বিন্দু সমান সমান স্থির ব্যয় পিভি অনুপাত সমান সমান আমরা স্থির ব্যয় বের করেছি 40,000 টাকা। পিভি অনুপাত আমরা ক নম্বরে বের করেছি 20%। সমান সমান আমরা যদি ক্যালকুলেশন শেষ করি তাহলে আমাদের টাকার পরিমাণ হবে 2 লক্ষ টাকা। তোমরা সমাধানটা তুলে নাও। সমাধানটা তুলে নিয়ে আমাদের খ নম্বরের সমাধান শেষ হলো। এটা ছিল আমাদের জন্য খ। আমাদের জন্য বাকি আছে গ। দাগে আমাদের কাছে প্রশ্ন করেছে মুনাফা 1,20,000 টাকা বিক্রি করতে হলে কত একক বা কত টাকার পণ্য বিক্রয় করতে হবে। তাহলে তোমরা লিখবে প্রত্যাশিত বিক্রয় সমান সমান স্থির ব্যয় যোগ প্রত্যাশিত লাভ পিভি অনুপাত। স্থির ব্যয় আমরা আগেই 40,000 টাকা বের করেছি। মুনাফা 1,20,000 টাকা করার কথা আছে। পিভি অনুপাত 20% সমান সমান। তোমরা সূত্র এবং পরবর্তী দুটি লাইন তুলে নিচ্ছ। তুলে নেওয়ার পর তোমরা লক্ষ্য করলে 1,20,000 সঙ্গে 40,000 যোগ করলে 1,60,000, তারকে 20% করলে ক্যালকুলেটারে চাপ দিলে তোমরা দেখবে টাকা হচ্ছে 8 লক্ষ টাকা। গদাগ আমরা একই সঙ্গে হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছি সমাধান। গদাগের সমাধান, গদাগের সমাধান তোমরা একটা তুলে নিচ্ছ। প্লাস তোমাদের আমি একটা কথা প্রায় বলি, যেহেতু একটা ধারণ করা বা এটা স্থির ভিডিও হয়ে যাচ্ছে, পরবর্তীতে তোমরা ভিডিওটি স্টপ করে নিও অথবা স্ক্রিনশট দিয়ে তোমরা এটার সমাধান নিয়ে নিতে পারো। এভাবেও নেওয়া যেতে পারে। আমি ধরে নিচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এর ভিতর সমাধানটি তুলে নিয়েছো। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রম আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে শুধু নয়,
তোমরাও আমার সঙ্গে একমত হবে। সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রম এখন বেশ প্রাণবন্ত। আমাদের অধ্যায়ের পর অধ্যায় সমাধান হচ্ছে, পর্যায়ক্রমে অঙ্কগুলির সমাধানও আমরা করে যাচ্ছি। তার জন্যে পরবর্তীতে যদি আমরা তোমাদেরকে বলি যে আমরা ক্লাসে অনলাইন ক্লাসের মাধ্যমে অনেকগুলো অধ্যায় আমরা শিখতে চেষ্টা করেছি, শেখার সম্পন্নও করেছি, সেক্ষেত্রে তোমাদের অভিযোগ থাকবে না বলে আমি মনে করি। এর জন্য আমরা পরবর্তীতে তোমাদের অ্যাসাইনমেন্ট প্রসেস হতে পারে, পরীক্ষা পদ্ধতির মাধ্যমে তোমাদের মেধা যাচাইয়ের ব্যবস্থা হতে পারে। এগুলোয় তোমরা আমাদের সঙ্গে খুব একমত হবে, এমনটি আমার কাছে ধারণাযোগ্য। তো এই জন্য আমি বলবো যে তোমরা নিয়মিত অনুসরণ করো। আমার বাদেও অনেক ছাত্রদের ক্লাস যশোর বোর্ডের ক্লাসরুমে দেওয়া আছে, তোমরা অনলাইনের থেকে এগুলো অনুসরণ করতে পারো। কারণ শিক্ষা এমনই একটা জিনিস, যে মাধ্যম থেকে যেখান থেকে গ্রহণ করো না কেন, সেটা যদি ইতিবাচক হয় তোমার ভিতর তা কখনোই নেতিবাচক প্রভাব আনবে না। অর্থাৎ আমাদের কথাটা তাই, ইতিবাচক ধারণা গ্রহণ করলে তা কখনো নেতিবাচক ধারণা আনতে পারে না। আজকের ক্লাস থেকে আমরা যেটা শিখলাম, পিভি অনুপাত বের করার ক্ষেত্রে দুটি আর্থিক বছরের তুলনামূলক আর্থিক বিবরণী চিত্রের পার্থক্যের মাধ্যমে বের করা যায়। আর মোট ব্যয়কে 100 ধরলে তার থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিতে পারলে স্থির ব্যয় পাওয়া যায়। অর্থাৎ মোট ব্যয় বিয়োগ পরিবর্তনশীল ব্যয়। এবং পরিবর্তনশীল ব্যয় বলতে আমরা পিভি অনুপাতকেও বুঝে থাকি, যেটা মোট বিক্রয়ের উপরে প্রয়োগ করলে আমাদের পিভি অনুপাতটা পাওয়া যায়। আমি তোমাদের যদি আরও একবার সুযোগ দিই, সেটা হচ্ছে কি, যে দেখো তোমরা খ দাগের সলিউশনটা আর খ দাগের সমাধানটা আমাদের কী ছিল, সমচ্ছেদ বিন্দু ছিল, ভাগ ছিল স্থির ব্যয়। সেখানে সমচ্ছেদ বিন্দু ছিল স্থির ব্যয় ভাগ পিভি অনুপাত। আমরা পিভি অনুপাতটা ক দাগে বের করেছিলাম, সেখানে 20% ছিল। তোমরা এটাকে সরাসরি 20% না দিয়ে ক্যালকুলেটারে তোমরা হিসাবটা করে নিয়েছো কেমনভাবে, এটাকে তোমরা, আমি এখানে অবলিক দিয়ে লিখে দিচ্ছি, 0.20 লিখেও ক্যালকুলেটার কেউ চাপ দিয়ে 2 লক্ষ টাকা বের করেছো। আর প্রত্যাশিত বিক্রয় স্থির ব্যয় যোগ প্রত্যাশিত লাভ, ওর নিচে পিভি অনুপাত দিয়ে দিয়েছে। তো এই আর কি, এটাই ছিল আমাদের নতুন জিনিস, নতুন শেখা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে অনলাইন ক্লাস আমরা এখানে শেষ করছি।